অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-এর ইংরেজি বিষয়ের কবিতা থেকে দুটি ব্রড কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্রড কোশ্চেনের জন্য 4টি কবিতা থেকে 4টি প্রশ্ন থাকে এবং সেখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হয়। আজ আমি তোমাদের সামনে দুটি কবিতা থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি এই উত্তর দুটো দেখে যাও তাহলে তোমাদের কবিতার ব্রড কোশ্চেনের জন্য আর চিন্তা করতে হবে না এবং তোমরা ফুল মার্কস যদি এইভাবে লিখতে পারো তাহলে নিশ্চিত পাবে। তোমাদের 2024-এর কবিতার জন্য, উচ্চ মাধ্যমিকের কবিতার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এই দুটো উত্তর দেখে যাও এবং সেগুলোকে ভালোভাবে রপ্ত করে যাও, লিখে এলেই তোমরা ফুল মার্কস পাবে। তাহলে কথা না বাড়িয়ে আমি আলোচনাটা এখন শুরু করছি। প্রথমে আলোচনা করব আর্থার রিম্বার্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা থেকে যে ব্রড কোশ্চেনটা অবশ্যই আসবে সেই ব্রড কোশ্চেনটা এবং তার উত্তর সম্পর্কে। এই প্রশ্ন এবং তার উত্তরটা খুব ভালো করে দেখে যাও এবং এটা যদি তোমরা লিখতে পারো তাহলে নিশ্চিত এটা থেকে যে ফুল মার্কস থাকে সেটা তোমরা স্কোর করতে পারবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা থেকে এবছর এই যে প্রশ্নটা, কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কবি কিভাবে যুদ্ধের নিষ্ফলতা প্রকাশ করেছেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামক কবিতাটিতে। হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, তিনি কি বার্তা দিতে চেয়েছেন, এই কবিতায় তিনি কি বার্তা দিতে চেয়েছেন। অথবা এই প্রশ্নটাই ওই যে বললাম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিকে যুদ্ধ বিরোধী কবিতা হিসাবে বিচার করো। এই দুটো প্রশ্নগুলো এইভাবে থাকতে পারে, এই প্রশ্নটাই এই দুটোর মধ্যে কোনো একটা থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের যে উত্তরটা লিখতে হবে এখন সেটা দেখে নাও। আনসারটা শুরু হচ্ছে এইভাবে, আর্থার রিম্বার্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ ওয়ার পোয়েম ডিলিং উইথ দ্য ফ্যাটাল কনসিকুয়েন্সেস অফ ওয়ার। আর্থার রিম্বার্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা যুদ্ধের কবিতা যেটি কথা বলে যুদ্ধের প্রাণঘাতী ফলাফল সম্পর্কে। বাট দ্য পোয়েট ডাজ নট রিভিল মাচ অ্যাবাউট ওয়ার, কিন্তু কবি যুদ্ধ সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেন না। রেদার বরং হি গিভস এ ন্যাচারাল ডেসক্রিপশন অফ এ বিউটিফুল ভ্যালি, তার বদলে তিনি কি করেন, তিনি একটা সুন্দর উপত্যকার সাধারণ ন্যাচারাল প্রাকৃতিক বর্ণনা দিয়েছেন। নেক্সট প্যারাগ্রাফ, এ ভেরি ইয়াং সোলজার ইজ লাইং অন দ্য গ্রাউন্ড অফ এ ভ্যালি ওপেন মাউথড উইথ এ জেন্টল ইনোসেন্ট স্মাইল, একটা খুব কম বয়সী সৈন্য শুয়েছিল উপত্যকার মেঝেতে, উপত্যকার মাটিতে, ওপেন মাউথ খোলা মুখ, তার মুখ ছিল খোলা, উইথ এ জেন্টল ইনোসেন্ট স্মাইল এবং তার মুখে ছিল একটা নম্র নিষ্পাপ হাসি। হিজ বডি ইজ স্ট্রেচড ইন দ্য হেভি বুশেস, তার শরীর ছড়িয়েছিল ঘন ঝোপের মধ্যে। হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি ছড়িয়েছিল ফুলের মধ্যে। দ্য পোয়েট থিঙ্কস দ্যাট, কবি ভেবেছেন যে দ্য সোলজার ইজ স্লিপিং পিসফুল্লি ইন দ্য সানলাইট, যে সৈন্যটি নিশ্চিন্তে শান্তির সাথে ঘুমাচ্ছে, সূর্যালোকে শান্তির সঙ্গে শান্তিতে ঘুমাচ্ছে। সাডেনলি টু রেড স্পটস অফ ব্লাড আর নোটিসড বাই দ্য সাইড অফ হিজ বডি, হঠাৎ করে রক্তের দুটো কালো ছোপ স্পট লক্ষ্য করেছিলেন তার ওই সৈনিকের শরীরের পাশে। দিস ইন্ডিকেটস দ্যাট, এটা নির্দেশ করে যে দ্য সোলজার ইজ অলরেডি ডেড, যে সৈনিকটি ইতিমধ্যেই মারা গেছে। হিজ স্লিপ ইজ ইটার্নাল, তার ঘুম হচ্ছে চিরন্তন। অ্যান্ড হি উইল নেভার ওয়েক এগেইন, এবং সে আর কখনো ঘুম থেকে উঠবে না। লাস্ট প্যারাগ্রাফ, থ্রু দিস, এইটার মাধ্যমে দ্য পোয়েট ইভোকস দ্য ফিউটিলিটি অফ ওয়ার, কবি বর্ণনা করেছেন যুদ্ধের নিষ্ফলতা। দ্য পোয়েট শোজ দ্যাট, কবি দেখিয়েছেন যে ওয়ার ইজ নাথিং বাট ব্রুটাল মার্ডার অফ দ্য ইয়াং দ্য পসিবিলিটিজ, কবি দেখিয়েছেন যে যুদ্ধ মানে হচ্ছে যৌবনের নিষ্ঠুর হত্যা, আর যৌবন মানে হচ্ছে সম্ভাবনা, যৌবন এবং সম্ভাবনার নিষ্ঠুর হত্যা। ইট ইজ নট এ প্রোগ্রেস টুয়ার্ডস সিভিলাইজেশন,
এটা কোনো সভ্যতার দিকে অগ্রগতি নয়, বাট এ রিট্রিট টু দ্য আনসিভিলাইজড সোসাইটি, বরঞ্চ কিন্তু একটা পশ্চাৎ অপসারণ, মানে পিছন দিকে ফিরে যাওয়া, আনসিভিলাইজড সোসাইটি অর্থাৎ আদিম সমাজের দিকে পিছন ফিরে চলা। সো ইট ইজ এ সাকসেসফুল অ্যান্টি ওয়ার পোয়েম। তাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ইট ইজ বলতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি একটা হচ্ছে সফল যুদ্ধবিরোধী কবিতা। এই উত্তরটা যে তোমরা এটা যেটা বলেছি এইভাবে লিখতে পারো, তাহলে তোমাদের 6 নম্বর একেবারে নিশ্চিত। এটা এই উত্তরটা লিখলে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। এবং এই প্রশ্নটা ধরে নাও এবছর ইতিমধ্যেই ছাপা হয়ে গেছে, এই প্রশ্নটা এবছর আসছে, তাই এই উত্তরটা খুব ভালো করে তোমরা দেখে নিও। এরপর জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা এবছর সবচাইতে বেশি, সেই প্রশ্নটা এবং তার উত্তরটা আমি আলোচনা করে দিচ্ছি। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাও, লিখতে পারলে নিশ্চিত ফুল মার্কস তোমরা পাবে। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা সবচাইতে বেশি। প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ কিটস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? কবি কিটস কিভাবে দেখিয়েছেন যে পৃথিবীর সঙ্গীত কখনো স্তব্ধ হয় না বা মৃত হয় না, মরে যায় না। অর এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটার তুমি স্বরগুলোকে চিহ্নিত করো। এক্ষেত্রে বলতে হবে তার স্বরগুলো হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, ভয়েসেস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ভয়েসেস অফ দ্য ক্রিকেট। হাউ ডাজ কিটস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস? কবি কিভাবে এই দুই স্বরের মাধ্যমে পৃথিবীর সঙ্গীতের ধারাবাহিকতা হাউ ডাজ এস্টাবলিশ প্রতিষ্ঠা করেছেন, কিভাবে তিনি ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেছেন এই দুটি স্বরের মাধ্যমে। এটার উত্তরটা থাকলে এই উত্তরটা যেভাবে লিখতে হবে এখন সেটা দেখে নাও। পোয়েট্রি অ্যান্ড মিউজিক ইন নেচার ডু নট পেরিস। পৃথিবীর বা প্রকৃতির সঙ্গীত এবং কবিতা কখনো স্তব্ধ হয় না, ধ্বংস হয় না। দিস ইজ দ্য থিম, এটাই হচ্ছে মূল ভাব দ্যাট জন কিটস ডেভেলপস ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ নামক কবিতাটিতে জন কিটস এই মূল ভাবটিকেই বজায় রেখেছেন। তারপরে প্যারাগ্রাফ, ইন দ্য অক্টেভ অর্থাৎ প্রথম 8 লাইনে কিটস কলস দ্য গ্রাসহপার দ্য পোয়েট অফ সামার। কিটস গ্রাসহপারকে বলেছেন গ্রীষ্মের কবি, অ্যান্ড ডেডিকেটস দিস 8 লাইন্স টু হিম, এবং প্রথম 8 লাইন তাকে উৎসর্গ করেছেন। ইন দ্য হট সামার নুন, প্রবল গ্রীষ্মের দুপুরবেলায়, অল দ্য বার্ডস টেক রেস্ট অ্যান্ড স্টপ সিঙ্গিং, সমস্ত পাখি বিশ্রাম নেয় এবং গান গাওয়া থামিয়ে দেয়। ইভেন দেন দ্য মিউজিক অফ আর্থ ডাজ নট কাম টু অ্যান এন্ড, সেই সময়ও এমনকি তখনও পৃথিবীর সঙ্গীত স্তব্ধ হয় না। ফর ইট ইজ অ্যাট দিস আওয়ার দ্যাট ওয়ান ক্যান হিয়ার দ্য টাইনি গ্রাসহপার চিরপিং মেরিলি, কারণ এই সময়, এই রকম সময়েও কারণ কানে আসে যে ছোট্ট গ্রাসহপার আনন্দের সাথে আওয়াজ করছে, মেরিলি আনন্দের সাথে আওয়াজ করছে। অ্যাজ হি ফ্রিস্কস অ্যাবাউট, যখন সে যেমন এই সময় সে খেলে বেড়ায়, ফ্রম হেজ টু হেজ, সে ঝোপে ঝোপে খেলে বেড়াতে বেড়াতে আওয়াজ করে আনন্দের সাথে। লাক্সুরিয়েটিং ইন দ্য গেইটি অ্যান্ড অ্যাবান্ডান্স অফ দ্য সিজন, এই ঋতুর আনন্দ এবং প্রাচুর্যে আভিজাত্যতে সে আনন্দের সঙ্গে ঝোপে ঝোপে খেলে বেড়ায় এবং আওয়াজ করে, আনন্দের সঙ্গে আওয়াজ করে, অর্থাৎ সঙ্গীতটাকে সে কন্টিনিউ করে যায়। ইন দ্য সেস্টেট অর্থাৎ শেষ 6 লাইনে, কিটস ডাবস দ্য ক্রিকেট দ্য পোয়েট অফ উইন্টার। কিটস ক্রিকেটকে অর্থাৎ ঝিঝি পোকাকে তিনি বলেছেন শীতের কবি। উইন্টার অ্যারাইভস উইথ ইটস আইসি টাচ, এবারে শীতকাল আসে তার বহিম শীতল ছোঁয়া নিয়ে। ইম্পোজিং এ ডেথ লাইক সাইলেন্স অন সারাউন্ডিংস, এবং চারপাশে ছড়িয়ে দেয় মৃত্যুর নিস্তব্ধতা। নেচার ইজ নাও ব্লিক অ্যান্ড ডেসলিউট, এই সময় প্রকৃতি থাকে জনশূন্য এবং নিরানন্দ। উইথ দ্য কার্টেন অফ ফরেস্ট ফ্রস্ট, এবং চারপাশে ছড়িয়ে থাকে কুয়াশার চাদর ছড়ানোর মাধ্যমে এই সময় প্রকৃতি থাকে ব্লিক অ্যান্ড ডেসলিউট, নিরানন্দ এবং জনশূন্য। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ইমেজ অফ এ ম্যান হাফ অ্যাসলিপ,
কবি বর্ণনা করেছেন একটা মানুষের ছবি যে অর্ধ ঘুমন্ত, হাফ অ্যাসলিপ, বিসাইড দ্য স্টোভ, সে আগুনের পাশে, lulled by the warmth of fire and the monotonous buzz of the cricket, এবং সে অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, তাকে কেউ যেন আদর করছে, আগুনের উত্তাপ এবং ঝিঝি পোকার একঘেয়ে ডাক। ইন হিজ ড্রাউজিনেস, তার এই ঘুমন্ত, অর্ধ ঘুমন্ত অবস্থায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, হি থিঙ্কস দ্যাট দ্য মিউজিক অফ গ্রাসহুপার কন্টিনিউজ স্টিল, সে ভাবে যে গ্রাসহুপারের গানটা যেটা সে গ্রীষ্মকালে শুনেছিল সেটাই যেন এখনো পর্যন্ত চলছে এই ঝিঝি পোকার ডাকের মধ্য দিয়ে। দাস, এইভাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এইভাবে পৃথিবীর সঙ্গীত কখনো থেমে যায় না। সিজনস মে চেঞ্জ, আবহাওয়া, ঋতু পরিবর্তন হতে পারে। সিঙ্গার্স মে ভ্যারি, গায়করা আলাদা হতে পারে। বাট দ্য মিউজিক অফ আর্থ গোজ অন, কিন্তু পৃথিবীর সঙ্গীত চলতেই থাকে। এইটা তোমরা যদি লিখতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরও তোমরা 6 নম্বর অবশ্যই পাবে, 6 নম্বর তোমরা অবশ্যই পাবে। তাহলে খুব ভালো করে দেখে নিয়েছো এই দুটো প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা, তাহলে তোমরা সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতি শুরু করো। আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনাটা তোমাদের কাজে লাগবে। এরকম এরপরে আমি আমার চ্যানেলে আপলোড করব প্রপোজাল থেকে 2টি ব্রড কোয়েশ্চেন, যেগুলো তোমরা যদি দেখে যাও তার মধ্যে যে কোনো একটা অবশ্যই কমন পাবে। এছাড়া আমার চ্যানেলে আমি প্রোজ এবং পোয়েট্রি থেকে এমসিকিউ এবং এসিকিউ এবং প্রপোজাল থেকে এমসিকিউ সম্পর্কিত ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। এবং আমার চ্যানেলে যে এইচএস সংক্রান্ত টোটাল সাজেশনটা আছে সেটা যদি তোমরা দেখে যাও তাহলে উচ্চ মাধ্যমিক 2024-এ তোমাদের কোনো কোশ্চেনই আনকমন থাকবে না। এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।